আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাইডের 5 নম্বর থেকে 8 নম্বর স্ট্রিং পর্যন্ত দেখব। আমরা প্রথম ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত দেখেছিলাম এবং আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ আগাচ্ছি। যারা এর আগের চ্যাপ্টারটা মিস করেছেন তাদের জন্য লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। এর আগে আমরা কামনেস নিয়ে কাজ করেছি। আর যারা প্রথম ভিডিওটা মিস করেছেন বা নতুন যারা স্টুডেন্ট আছেন একদম, তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন। ওটা লিঙ্ক সবসময় ডেসক্রিপশনে থাকে, অর্থাৎ জেআরই ভোক্যাব ফর বিসিএস, কোনো নাম্বারিং নেই, ওটা হচ্ছে ফার্স্ট ভিডিও। তো ওটাতে আমি এক্সপ্লেন করেছি কি কি ইম্পর্টেন্স, কেন ইম্পর্টেন্ট আমরা যে জেআরই ভোক্যাবুলারি নিয়ে কাজ করছি। এটা ওভারঅল সব পরীক্ষাতে, সব কম্পিটিটিভ এক্সামে বা ওভারঅল লাইফের যে সাকসেস, সেটা ডিপেন্ড করে কতটা ভোক্যাবুলারির উপরে। তারপরে কিভাবে আমার প্ল্যানটা, কোন বইটা ফলো করছি, সব মানে আমি বিশদভাবে আলোচনা করেছি। তো অনেকে জিজ্ঞেস করেন কমেন্ট সেকশনে যে এটা কি বিসিএস এর জন্য দরকার হবে কিনা এই ভোক্যাবুলারি। অবশ্যই দরকার হবে, এই জন্যই আমি বিস্তরভাবে আলোচনা করেছি। হ্যাঁ, এই ভোক্যাবুলারির বইটা কেন আমি ফলো করছি, এটা সব পরীক্ষার ওয়ার্ডগুলোই কভার করবে। হ্যাঁ, এখানে হাজারো ওয়ার্ড আছে। সো ডু ওয়াচ দি ফার্স্ট ভিডিও। হ্যাঁ, আর যারা আমাদের যে সুপার 30 বাংলাদেশ অ্যাপটা আছে, আমরা লঞ্চ করেছি মাত্র কয়েক সপ্তাহ হয়, তারা প্লে স্টোরে যেয়ে আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। ওইখানে জিআরই কোর্স নামে আমরা কোর্স রেডি করে দিয়েছি। একদম টোটাল অনেক লম্বা একটা বড় কোর্স পাচ্ছেন, একদম গোছানো। আমাদের ইউটিউবে আমরা ছোট ছোট প্লেলিস্ট করেছি, অনেকেই এটা একটু অস্বচ্ছন্দ বোধ করেছেন। সো ওইটাতে একদম গোছানো পাবেন। এটা একটা। আরেকটা সুবিধা হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করার, সেটা হচ্ছে সংবিধানের কোর্সটা পুরোটা ওখানে রেডি করে দেওয়া আছে, অ্যাক্সেসিবল করে দেওয়া আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ সাইন ইন। যারা অ্যাকাউন্ট আছে তারা শুধু সাইন ইন করবেন এবং স্টার্ট দি কোর্স দিয়ে কোর্স স্টার্ট করবেন। ঠিক আছে, আর রিভিউ দিবেন আমাদের প্লে স্টোরে। যা হোক, ভালো হোক মন্দ হোক, আমরা ইমপ্রুভ করছি। সো ঠিক আছে, আমরা আর দেরি না করি শুরু করে দিই। লেটস স্টার্ট। আচ্ছা, আমরা 5 নম্বর স্ট্রিংটা দেখি। নাম্বার 1, ব্রেজেন অ্যাডজেক্টিভ। দুটো মিনিং আছে। দেখেন, আমি উপরে ছোট ছোট করে যে অ্যানোটেশনগুলো দিয়েছি না, এগুলো আসলে 2, 3 যদি থাকে বুঝতে হবে দুটো মিনিং আছে, 3 থাকলে বুঝতে হবে 3টা মিনিং আছে, এইভাবে আর কি। আচ্ছা, বল্ড ফেসড অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দেখেন লিজেন্ড যেহেতু ইকুয়াল আছে, সো সবগুলোই এখন অ্যাডজেক্টিভ হবে। যতক্ষণ ইকুয়াল থাকবে ততক্ষণই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এই দেখেন, এখানে কিন্তু কম্পাউন্ড একটা ওয়ার্ড করা হয়েছে। এর আগে আমি বলেছিলাম হাইফেনটা মিস করবেন না। কম্পাউন্ড যখন কোনো আমরা ওয়ার্ড দেখতে যাই তখন এই হাইফেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন এটা কম্পাউন্ড? বল্ড একটা ওয়ার্ড, ফেসড একটা ওয়ার্ড, দুটো আমি একত্রে করে একটা নতুন ওয়ার্ড করলাম। দেয়ারফর পুরোটা এখন একটা নতুন ওয়ার্ড এবং পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বল্ড হচ্ছে মানে টাকলু, মানে টাক মাথা। ফেসড হচ্ছে কি, ফেস আর কি, টাক মাথার মতো ফেস যার, এটা একটা বোঝাচ্ছে, বাট মেটাফরিক ইউজ। বেসিক্যালি বোঝাচ্ছে যে নির্লজ্জতা বা নির্লজ্জ, যেহেতু অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা মিনিং দেখবো। আগে আমি ফরম্যাটগুলো খুব দ্রুত বলে ফেলি। বোডেশিয়াস, উচ্চারণটা দেখেন, বোডেশিয়াস, খুবই সিম্পল, যা আছে তাই, অ্যাজ ইট ইজ। বোডেশাস, CIOUS। ব্র্যাশ অ্যাডজেক্টিভ। আমি আর লিখছি না, প্রথমটা শুধু লিখি, প্রথম যে লাইনটা সেটা শুধু লিখি, না হলে আবার অনেক বেশি হয়ে যাবে, ঘিজিবিজি হয়ে যাবে। ব্র্যাশ, ইনসোলেন্ট, ইনসোলেন্ট একই, সবই অ্যাডজেক্টিভ। ইম্পিউডেন্ট, দেখেন এর আগে আমরা শিখেছিলাম ইম্পিউডেন্ট, DENT, তাহলে ইম্পিউডেন্ট। আচ্ছা, ইম্পার্টিনেন্ট, এই ওয়ার্ডটা দেখবেন যে আসে, যে কোনো লিস্টে পাবেন, হিট লিস্ট, যে কোনো ভোকাবুলারির কোনো হাই ফ্রিকোয়েন্সি বা যে কোনো গাইডে যখন দেখবেন লিস্ট আছে, ওয়ার্ডের লিস্ট, ইম্পার্টিনেন্টটা খুব বেশি থাকে। পার্ট, এটা আবার কি, অ্যাডজেক্টিভ, ব্র্যাকেটে দেওয়া আছে, ঠিক আছে, তাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, লিপি, এটা অ্যাডজেক্টিভ বাট স্ল্যাং আর কি, ইনফর্মাল। এগুলো ফর্মাল না, এই যে লিপি, স্যাসি, ব্র্যাসি, হ্যাঁ, তিনটাই অ্যাডজেক্টিভ এবং মানে ইনফর্মাল। আপনি ফর্মাল ধরেন, যখন আপনি একটা এসে লিখবেন, হয়তো কোনো ইউনিভার্সিটিতে যে স্টেটমেন্ট যেটা বলা হয়, স্টেটমেন্ট অফ পারপাস নামে বিশাল বড় একটা আপনার হচ্ছে একটা স্টেটমেন্ট লিখতে হয়, স্টেটমেন্ট অফ পারপাস। যে কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য এটা বাইরে লাগে।
তো দেখবেন যে ওইখানে আপনি কিন্তু এগুলো ওয়ার্ড ইউজ করবেন না, তো ওটা খুবই ফর্মাল একটা লেটার। হ্যাঁ, এবং সব ফর্মাল ওয়ার্ড ইউজ করবেন। যেমন আপনি লিখতে পারেন ইমপিউডেন্ট, ইনসোলেন্ট লিখতে পারেন। ব্র্যাশও লিখবেন না, ব্র্যাশটাও হচ্ছে ভালো, ফর্মাল না, চলে বাট মানে ইনফর্মালের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, তো ব্র্যাসি, স্যাসি, লিপি এগুলো লিখবেন না, লিখবেন হচ্ছে যে ফর্মাল। ও অ্যাসিউমিং, অ্যাডিটিভ, অ্যাসিউমিং এগুলো লিখবেন। ওভারবোল্ড, হ্যাঁ এইটাও খুবই সিম্পল ওয়ার্ড হয়ে যায়, যদিও ইনফর্মাল না বাট খুবই সিম্পল হয়ে যায় না, ওভার আর বোল্ড, এটা বোঝা যাচ্ছে। সো এটাও ভালো চয়েস হবে না, আপনি ওইসব লেটারে ওরকম ওয়ার্ডে আপনার লিখতে হবে। সো দেয়ারফর আপনার কিন্তু জানতে হবে, সেন্সটা জানতে হবে যে আসলে এটা কি ফর্মাল সেন্সে একটা ওয়ার্ড জানেন, কিন্তু সেটা আপনি জানেন না যে আসলে ইনফর্মাল এটা, তাহলে কিন্তু একই সমস্যা। আপনি ফর্মাল একটা লেটারে যদি স্যাসি লিখে ফেলেন, তাহলে কিন্তু কি হলো, আপনার ইমপ্রেশনটা ভালো হলো না, যে আসলে আপনি তো মানে জানেন না, সেন্সটাই জানেন না, ম্যানারটা জানেন না। ধরেন এই ওয়ার্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার বুঝতে হবে পোশাকের মতো। আপনি বিয়ে বাড়িতে যদি একদম ফকিরের মতো পোশাক পরে যান তাহলে তো হলো না। আবার ধরেন একটা ক্লাসরুমে আপনি সেজে আসছেন পার্টি ড্রেস পরে, তাহলে তো হলো না। সো এই জন্য পোশাকের মতো চিন্তা করবেন, ভোক্যাবুলারি জানাটা পোশাকের মতো, যে আপনার কোথায় কোন পোশাক পরতে হবে ওইভাবেই ভোক্যাবুলারি কোথায় ইউজ করবেন। হ্যাঁ, তো ওভারবোল্ড, অ্যাসিউমিং, এরপরে দেখি আপনার ফরম্যাটটা দেখি। অ্যাজাম্পটিভ, অ্যাডিটিভ, প্রিসাম্পচুয়াস, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং আমার খুবই প্রিয় ওয়ার্ডগুলোর মধ্যে এটা একটা। প্রিসাম্পচুয়াস, আমি উচ্চারণটা দেখেন, প্রিজাম্পচুয়াস, TUOUS, একটু ভেঙে ভেঙে, মানে সিলেবল যদি বলেন তাহলে দুটো, একটা হচ্ছে প্রিজাম্পচুয়াস অর্থাৎ তিনটা, 1 2 সিলেবল হচ্ছে তিনটা আসলে। চুয়াস এটা একটা, জাম্প একটা, প্রি আরেকটা, তাহলে তিনটা সিলেবল। এইভাবে ভেঙে ভেঙে, সিলেবল ভেঙে ভেঙে আপনি উচ্চারণ করলে উচ্চারণে কোনো সমস্যা হবে না। প্রিজাম্পচুয়াস, দ্যাটস ভেরি প্রিজাম্পচুয়াস অফ ইউ। আমরা আসবো উদাহরণে, দেখেন ডিরাইভ করলাম, এটা কিন্তু ডেরিভেটিভের চিহ্ন, অর্থাৎ এখানে ছিল অ্যাডজেক্টিভ, এখানে আমরা কি করলাম নাউন। এখন কিন্তু চেঞ্জ হবে, ফরম্যাটটা এখন চেঞ্জ হবে, তাই না? কারণ এখন কিন্তু ইকুয়াল নাই। দেখেন লিজেন্ড হচ্ছে কি ডেরিভেটিভের লিজেন্ড, সো এখন এটা প্রিজাম্পশন, নাউন করলাম। আপনার ওয়ার্ড ফরমেশনে ডিরেক্টলি এই স্কিলটাই আপনার লাগবে। ডিরেক্টলি 5 মার্ক হচ্ছে একদম আপনার সব সময় আসে, এটা কোনো ভুল নাই। তো এই 5 মার্ক যারা পারে 5-এ 5, আর না পারলে কিন্তু আসলেই পারে না, তার জন্য 1 2 তোলাটাও কঠিন হয়ে যাবে। প্রিজাম্পচুয়াস না অ্যাডজেক্টিভ দিয়ে দিবে, আপনাকে নাউন করতে হবে, তখন আপনি প্রিজাম্পশন দিয়ে দিলেন। এফ্রন্টারি, এটাও নাউন। এফ্রন্টারি, এটাও ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। অ্যাজাম্পশন নাউন, এটা মানে আমরা সবাই জানি অ্যাজাম্পশন, কিন্তু অ্যাজাম্পশনের আপনার মিনিংটা ভালো মতো মানে ইউজ করাটা জানতে হবে। আমরা অ্যাজাম্পশন শুধু 1-2 সেন্সে জানি, কিন্তু অ্যাজাম্পশনের ইউজটা জানতে হবে। ব্রেজেন, তাহলে আমরা এখন মিনিং দেখি দ্রুত। ব্রেজেন কি, দুটো মিনিং আছে, একটা হচ্ছে লিটারাল মিনিং যে অফ ব্রাস, পিতল আছে না, পিতলের মতো হচ্ছে কর্কশ শোনা যায়, বা পিতলের মতো, পিতলের শব্দ, কর্কশ একটা শব্দ, এটা হচ্ছে একটা মিনিং লিটারাল। তাহলে মেটাফরিক মিনিং কি, বেয়াদব, নির্লজ্জ, নির্লজ্জটা ভালো যায়। তোমার নির্লজ্জ প্রত্যাবর্তন আমাকে পৈশাচিক আনন্দ দেয়, এই যে কাব্যিকভাবে বললাম। তাহলে কি হবে, ইয়োর ব্রেজেন রিটার্ন, তোমার বারবার যে প্রত্যাবর্তন, অর্থাৎ তোমার নির্লজ্জ প্রত্যাবর্তন আমাকে পৈশাচিক আনন্দ দেয়, অর্থাৎ তুমি বারবার যে ফিরে আসছো এটা আমার কাছে খুবই আনন্দদায়ক। নির্লজ্জ, ব্রেজেন মানে আপনি কোনো লজ্জা শরমের বালাই নাই, আপনি আপনাকে হয়তো না করে দিয়েছে, আপনি বারবার আপনি হয়তো কিছু একটা চাচ্ছেন, তাহলে কি হবে, ব্রেজেন। এটা আমরা খুবই ফর্মাল ওয়ার্ড, আমরা যদি শেমলেস বলবো, আমরা সবাই জানি কি নির্লজ্জ মানে শেমলেস। এই একটা ওয়ার্ডই দেখবেন যে ওয়ার্ডের ভোকাবুলারি নাই সে কিন্তু বারবার শেমলেসই বলবে সব ক্ষেত্রে, তাই না? আপনার লেখা কিন্তু ভালো হলো না, বারবার আপনি শেমলেস 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 লিখতে হবে। বাট আপনি লেখার ক্ষেত্রে শেমলেস কিন্তু ফর্মাল ওয়ার্ড, আপনি ইউজ করতে পারবেন, শেমলেস লেখার ক্ষেত্রে সুন্দর ইউজ করতে পারবেন। বাট লেখাটা সমৃদ্ধ করবেন কিভাবে, এই যে ব্রেজেন বলবেন যে হার ব্রেজেন রিটার্ন মেড হার লাভার ভেরি ভেরি হ্যাপি।
ভেরি অ্যাজাম্পটিভলি হ্যাপি, এই যে আমরা আসবো মিনিংগুলো দেখবো অ্যাজাম্পটিভটা কি বোঝাচ্ছে। তাহলে ব্রেজেন তো বোঝা গেল, এখন এগুলো ইজি হয়ে গেল। এটাও নির্লজ্জ, বল্ড ফেস, তাহলে মেটাফরিকভাবে ইউজ হয়েছে। টাক মাথা যদি হয় তাহলে টাক ফেস, অর্থাৎ আপনার কোনো লজ্জা নেই, মুখ বলে না চক্ষু লজ্জা বলে, কিন্তু চক্ষু লজ্জাও নাই ছেলেটার, সে টিচারের সামনে নকল করছে। এখন ইউ গেট দি আইডিয়া, দ্য স্টুডেন্ট ওয়াজ সো বল্ড ফেসড দ্যাট হি ডিড নট ইভেন think twice to copy in the exam hall in front of the teacher. টিচারের সামনে সে কি করলো, তার কোনো চক্ষু লজ্জায় নাই, he was so bald faced that he still copied, সে তারপরেও কপি করেছে টিচার সামনে, অর্থাৎ নকল করছিল। তাহলে বুঝতে পারছেন যে বল্ড ফেসটা কি বোঝাচ্ছে। আমার সেন্টেন্সগুলোই আপনি একটু পজ করে একটু তুলে নেবেন, অথবা নিজে বানাতে পারেন, বাট আমি যেগুলো বলছি সেগুলো কারেক্ট। যে দ্য স্টুডেন্ট ওয়াজ সো বল্ড ফেসড, একইভাবে আপনি লিখতে পারেন দ্য স্টুডেন্ট ওয়াজ সো ব্রেজেন দ্যাট হি স্টিল কন্টিনিউড টু কপি ইন দি এক্সাম পেপার ইন ফ্রন্ট অফ দি টিচার। টিচারের সামনে সে এতই নির্লজ্জ ছিল, তারপরে সে কপি করে যাচ্ছিল। বাংলাতেও ইউ ক্যান নোট ডাউন দি এক্সাম্পল, আপনি এক্সাম্পলগুলো বাংলাতে তুলে শুধু ওয়ার্ডগুলো বসাই দিবেন। ব্রেজেন, নির্লজ্জের জায়গায় ব্রেজেন বসাবেন, বোল্ড ফেস বসিয়ে দিবেন। আচ্ছা সরি, এটা বোল্ড কিন্তু উচ্চারণটা হবে না, বল্ড ফেস, এই উচ্চারণটা হবে বল্ড, হ্যাঁ, আর BOLD কিন্তু বোল্ড, সো উচ্চারণটা একটু সাবধানে, বল্ড ফেস, বল্ড মানে টাক মাথা, ঠিক আছে। বোডেশিয়াস, তাহলে বোডেশিয়াসটাও কিন্তু দেখেন ফর্মাল ওয়ার্ড। বোডেশিয়াস মানে হচ্ছে অ্যারোগেন্স এবং বেয়াদব এবং নির্লজ্জ, ঠিক আছে, মানে নির্লজ্জতার যত ধরনের, ধৃষ্ট, দুর্বিনীত, কোনো তার মধ্যে কোনো বিনয় তো নাই, সে পুরো বেয়াদব। তো যত ধরনের বাংলা ওয়ার্ড আছে আপনি বেয়াদবির এই বোডেশিয়াস দিয়ে বলতে পারবেন, হি ওয়াজ সো বোডেশিয়াস। তো এই যে একটু সাহিত্যিক আছে, টোন আছে, ঠিক আছে। আপনি নর্মাল সেন্সে ব্রেজেন লিখবেন, বাট সাহিত্যিকে যদি হয় একটু উচ্চমার্গীয় লিখবেন, হি ওয়াজ সো বোডেশিয়াস, দ্য কিং ওয়াজ so bodacious that he still pursued that girl in front of his wife. তার প্রিন্সেস থাকা সত্ত্বেও সে আরেকটা মেয়ের পিছনে পার্সু করেছে। দ্য কিং ওয়াজ সো বোডেশিয়াস, নির্লজ্জ। ব্র্যাশ, ব্র্যাশটা তো আমরা মনে হয় সব জানি, র্যাশ দিয়ে মনে রাখবেন। র্যাশ মানেও হচ্ছে আপনার যে হচ্ছে অশোভন, হ্যাঁ। তো সেখানে ব্র্যাশ তাহলে কি মানে এটা হচ্ছে ধরেন শালীনতা নাই, অশালীন। ব্র্যাশ আসলে বেসিক্যালি অশালীন, তার মধ্যে কোনো শালীনতা নাই, হ্যাঁ, সে অশালীনতা করছে। তাহলে একটা মানুষ অশালীনতা কখন করে, যখন সে ব্র্যাশ হয়, তার মধ্যে কোনো শালীনতা নাই, সে সবার সামনেই ধরেন হচ্ছে উল্টাপাল্টা কাজ করছে, ঠিক আছে। সে তার টিচারের সামনে হয়তো মদ্যপান করছে, তাহলে কি হবে, হি ওয়াজ সো ব্র্যাশ দ্যাট হি started to drink in front of his teacher, বা he started to abuse, মুখে হয়তো গালিগালাজ করছে। insolent, এটাও বেয়াদব। insolent যার মধ্যে অশিষ্টাচারী, মোট কথা অশিষ্টাচারী, যার মধ্যে শিষ্টাচার নাই। এটা হচ্ছে সমাজের টিনেজ ছেলেপেলেদেরকে বলবে যে পাড়ার ছেলেটা এত, হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট হি ডিড নট ইভেন গেভ সালাম টু দি এল্ডারলি। পাড়ার ছেলেটা এতটাই ইনসোলেন্ট বা অশিষ্টাচারী, শিষ্টাচার যেটা জানে না, যে জানে না, সে হচ্ছে কি করলো, সে বড় সে যখন প্রবীণ কাউকে দেখছে পাড়ার, মানে পাড়ার যে চাচাটা, সে সালামও দেয় না, কোনো তার সাথে কথাও বলে না, আছে এরকম। সো এগুলো বলবেন ইনসোলেন্ট, অশিষ্টাচারী। ইমপিউডেন্টও তাই, অ্যারোগেন্স, উদ্ধত, ধৃষ্ট। সুন্দর সুন্দর বাংলা ওয়ার্ড আছে, বই যাদের নাই তারা ডিকশনারিতে দেখে নেবেন, অথবা আমি তো লিখেই দিচ্ছি, হাতের লেখা যদিও ভালো না, বাট আমি তো মুখে বলছি, সেটা আপনারা তুলে নেন, ঠিক আছে। আমার লেখা যদি ভালো না লাগে জাস্ট মুখেরটা তুলে নেবেন আর কি। অশিষ্টাচারী, উদ্ধত, ধৃষ্ট, অশালীন, সব এই যে ইমপিউডেন্ট, ইনসোলেন্ট, এগুলো হচ্ছে আপনার ভান্ডার বাড়ানোর জন্য, হ্যাঁ। মোটামুটি ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে, শুধু একটু খেয়াল রাখবেন ফর্মাল কোনটা, ইনফর্মাল কোনটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনি ইনফর্মালটা ফর্মালে বসাই দিবেন না, বাদ বাকি সবই আপনি একইভাবে ইউজ করতে পারবেন, কোনো অতটা পার্থক্য নেই। ইমপার্টিনেন্ট, এটা আবার দেখেন, ইমপার্টিনেন্টটা কোত্থেকে এসেছে আমরা কি জানি? ইমপার্টিনেন্ট মানে কি,
যেটা অসঙ্গত, যেটা মিল নেই, অর্থাৎ ইররেলেভেন্ট। ইররেলেভেন্টের ভালো সিনোনিম কি? ইম্পার্টিনেন্ট। অর্থাৎ দিস ইজ অ্যান ইম্পার্টিনেন্ট কোয়েশ্চেন টু দিস চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারের কোয়েশ্চেন তো এটা না। তার মানে কি এই চ্যাপ্টারের রেলেভেন্ট এটা না, এটা অন্য চ্যাপ্টারের, এটার কোনো বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্যধারী না। কিন্তু এটা এখানে কেন আসলো? এটার আরেকটা মিনিং আছে, পার্ট, পার্ট থেকে এসেছে। অর্থাৎ পার্ট মানেও বেয়াদব, বেয়াদব, এবং ইম্পার্টিনেন্ট মানেও, ইম্পার্টিনেন্ট দুটো মিনিং আছে। এক হচ্ছে যে অসংলগ্ন, যেটার সাথে মিল নাই, ঠিক আছে, আরেকটা হচ্ছে বেয়াদব, আরেকটা হচ্ছে অশালীন, অশিষ্টাচারী। হি ইজ ভেরি ইম্পার্টিনেন্ট। যেহেতু দেখেন ইকুয়াল আছে, তাহলে আপনার এই স্ট্রিংয়ে মনে রাখবেন, হ্যাঁ, দেখে কনফিউজ হবেন না। পার্টিনেন্ট একটা আমরা শিখেছি, পার্টিনেন্ট আরও ওয়ার্ড আসবে। পার্টিনেন্ট এর পরের ইসেই আমরা দেখব, পরের ভিডিওতেই দেখব পার্টিনেন্ট যে ওয়ার্ডটা। পার্টিনেন্ট হচ্ছে আসলে ইররেলেভেন্ট, এখানেই আছে, নিচের স্ট্রিংয়ে আমরা দেখব। পার্টিনেন্ট মানে হচ্ছে ইররেলেভেন্ট, অর্থাৎ রেলেভেন্ট না। রেলেভেন্ট তো বুঝেন যে এই চ্যাপ্টারের রেলেভেন্ট কোশ্চেনগুলো কোনটা। এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো হচ্ছে রেলেভেন্ট, কিন্তু অন্য চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে দিলে সেটা কি হবে? ইররেলেভেন্ট এবং ইম্পার্টিনেন্ট। কিন্তু ইম্পার্টিনেন্টের আরেকটা সেকেন্ডারি মিনিং হচ্ছে অশালীন বা অসভ্য, বা এই যে নির্লজ্জতা, নির্লজ্জ ব্যক্তিকেও বলবো আমরা হি ইজ এ ভেরি ইম্পার্টিনেন্ট বয়। আচ্ছা, লিপি, লিপিটা হচ্ছে যে বললাম লিপি, স্যাসি, ব্র্যাসি, এই তিনটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড। তাহলে লিপির দুটা মিনিং আছে। একটা হচ্ছে লিটারালি যার প্রমিনেন্ট লিপস আছে, কোনো মানুষের যদি ঠোঁট হচ্ছে বড়, প্রমিনেন্ট, যারা নিগ্রো, আফ্রিকার দেখবেন নিগ্রো ব্যক্তিদের, নিগ্রো যে জাতিটা, তাদের বেশিরভাগ কি হয়? চোখ ছোট হয়, ঠোঁট অনেক মোটা হয়। তাহলে কি বলতে পারি? দি আফ্রিকান পিপল আর জেনারেলি লিপি পিপল। লিপি পিপল অর্থাৎ আপনি সত্যি সত্যি বলছেন তাদের লিপটা অনেক প্রমিনেন্ট, তাদের ফেসের অনেক প্রমিনেন্ট ফিগার হচ্ছে তাদের ঠোঁট। চোখ ছোট হয়, নাকটা বড় হয় এবং ঠোঁটটা অনেক বড় হয়। ওইটা বলতে পারেন যে আফ্রিকান পিপল আর ভেরি লিপি পিপল। আচ্ছা, আরেকটা কি? যে সে আসলে বেয়াদব। বললেন আমরা ঠোঁটকাটা, সিম্পল, খুবই সুন্দর একটা বাংলা আমরা জানি। ঠোঁটকাটা ঠাস করে বলে ফেলে, ওর মুখে কিছুই আটকায় না, দেয়ারফোর সে বেয়াদব। কারণ সে বড়দের সামনে হয়তো একটা ঠাস করে এমন একটা কথা বললো যেটা আসলে তার বড়দের সামনে এটা অনেক বড় একটা বেয়াদবি, বড়রা সাথে সাথে উঠে চলে যাবে। সো তাহলে কি হবে? লিপি। আমরা ঠোঁটকাটা দিয়ে মনে রাখবেন। স্যাসি, স্যাসিও একটু কেতা দুরস্তের সাথে রিলেটেড, ফ্যাশন সেক্টরের ক্ষেত্রে এটা বোঝায়। কেতা দুরস্ত, ফিটফাট থাকতে খুব পছন্দ করে, আবার খুবই স্টাইলিশ, এবং দেয়ারফোর সে অ্যারোগেন্ট। কারণ সে ফ্যাশন তো আমরা দেখেছি অনেক উল্টাপাল্টাও হয়, তাই না? ভোগ বা ভোগের যেই কাভার ইগুলো থাকে, ভোগ ম্যাগাজিনের, বা হয়তো ফ্যাশন উইকগুলো হচ্ছে, ওখানে দেখবেন অনেক উল্টাপাল্টা সাজে। সাধারণ মানুষ বা নর্মাল নায়ক নায়িকাও কিন্তু ওগুলো পরার সাহস পাবে না। উল্টাপাল্টা ড্রেস, গামছা ড্রেস, বস্তা ড্রেস, কত কিছু। তাহলে ওটা বলবো স্যাসি ড্রেস। তো এটা একটু অ্যারোগেন্ট এবং চনমনে কেতা দুরস্ত, চনমনে লেখা আছে। তো মানে এটা হচ্ছে একটু পোশাকের সাথে চলে যাবে, যখন আপনার এই স্যাসিটা পাবেন একটু পোশাক রিলেটেড চলে আসবে, মানে শোভন পোশাক না। তাহলে ওটাকে বলবো স্যাসি। শি ওয়্যার এ ভেরি স্যাসি ড্রেস। একটু চোখে লাগে এবং এটা সাধারণ মানুষজন পরবে না, এটা খারাপ। স্যাসি ড্রেস, হি ওয়াজ এ ভেরি স্যাসি মডেল, এটাও বলতে পারেন। ব্রাসি তাহলে কি? ব্রাস থেকে এসেছে, BRASS মানে কি? পিতল। ব্রাস হচ্ছে কি? পিতল, ওই মেটাল। তাহলে মেটালিক যদি ব্রাসি হয় তাহলে কি? একটু কর্কশ হবে। এই বুঝতে পারছেন ব্রাসিটাও তাই, যে হি টকড ইন এ ভেরি ব্রাসি ওয়ে, ইনফর্মাল ভাবে, অর্থাৎ কর্কশ ভাবে, মেটালিক ভাবে, রোবোটিক ভাবে সে কথা বলেছে। দেয়ারফোর শোভন না বা বেয়াদব টাইপের। ওভার বোল্ড তো বুঝতেই পারছি, অতিরিক্ত সাহস, যেটা দুঃসাহসী। ওভার বোল্ড, বোল্ড আমরা বুঝি তাই না? খুব সাহস, ওরে বাপরে বাপ। ব্রেভ কিন্তু ভালো, আর বোল্ড মানে কি? একটু খারাপ সেন্স আছে, যে একটু দুঃসাহসী। ব্রেভ যদি বলি হি ওয়াজ ভেরি ব্রেভ হিরো, তাহলে কি হবে? ব্রেভ হিরো অর্থাৎ সত্যি সত্যি সে খুব ভালো সাহসী হিরো। কিন্তু বোল্ড যখন বলবো, হি ওয়াজ ভেরি বোল্ড, ইট ওয়াজ ভেরি বোল্ড অফ ইউ টু টক টু দি টিচার লাইক দ্যাট। তুমি টিচারের সাথে এইভাবে কথা বলেছো, ইট ওয়াজ ভেরি বোল্ড অফ ইউ, অর্থাৎ তুমি এটা খারাপ সেন্স, একটু দুঃসাহসী। আর ওভার বোল্ড মানে কি? আরও খারাপ, যেটা তোমার একদমই অনুচিত। অ্যাজিউমিং, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, একটু অন্যরকম না, কিন্তু এটা আপনি ইউজ করলে ভালো ইমপ্রেশন জমাতে পারবেন। আমি ইউজ করতাম দ্য টিচার। আমার মনে আছে আমি একটা কোচিং সেন্টারে, নাম না বলি,
আমি অ্যাডমিশন টেস্টের জন্য যেখানে পড়েছিলাম ওইখানে টিচারদের রেটিং হতো, ওইখানে ওই ফিডব্যাকের একটা থাকতো, সবার কাছে ফর্ম আসতো। তো ওখানে আমি কমেন্ট লিখেছিলাম দ্য টিচার ওয়াজ, যেহেতু হাম্বল ছিল অনেক, তো আমি লিখছিলাম যে দ্য টিচার ওয়াজ ভেরি আনঅ্যাজিউমিং। অ্যাজিউমিংয়ের উল্টা আনঅ্যাজিউমিং। আনঅ্যাজিউমিং মানে সে খুবই মানে বিনীত, তাহলে অ্যাজিউমিং কি হবে? দুর্বিনীত। দুর্বিনীত, ধৃষ্ট, ঠিক আছে? অকুত ভয়, কিন্তু অকুত ভয়টা আসলে এখানে যাবে না, অন্যগুলোতে আসবে। দুর্বিনীত অর্থাৎ বিনীত না। অ্যাসিউমিং মানে সে ধরে নিচ্ছে অনেক কিছু। অ্যাজিউম থেকে আপনি মনে রাখবেন, অ্যাজিউম মানে কি আমরা ধরে নিই। অ্যাজিউম ইউ আর এ টিচার, তারপরে আপনি বা অ্যাজিউম ইউ ওয়েন্ট টু দি নিউ মার্কেট। এটা বিভিন্ন দেখবেন ব্যাংকের যে ম্যাথগুলো আসে না ইংলিশে, ওইখানে লেখে যে অ্যাজিউম করো যে তুমি 10টা মুরগি আছে তোমার। তো অ্যাজিউম বলি না, মানে ধরে নাও, ওটা তো ভালো সেন্সে, কিন্তু খারাপ সেন্সে কি হবে যে আপনি অনেক কিছু ধরে নিচ্ছেন, ইউ আর অ্যাজিউমিং আ লট অফ থিংস। তার মানে কি আপনি অ্যারোগেন্ট, আপনি আগে থেকে ধরে নিচ্ছেন আমি তো এখানে গেলে অনেক মূল্য পাবো, বা আমি গেলেই ওরা সালাম দিবে, আমি অনেক বড় কিছু। তাহলে কি ইউ আর ভেরি অ্যাজিউমিং পার্সোনালিটি, আপনি দুর্বিনীত। তাহলে উল্টাটাও মনে রাখবেন, আনঅ্যাজিউমিং, খুব ভালো একটা ওয়ার্ড। হাম্বলের জায়গায় আনঅ্যাজিউমিং ইউজ করবেন। আমার মনে আছে আমি ইউজ করেছিলাম যে টিচার ওয়াজ ভেরি আনঅ্যাজিউমিং অ্যান্ড হেল্পফুল। ঠিক আছে, পরের ইস্যু চলে যাই। আমরা অ্যাজাম্পটিভে ছিলাম। অ্যাজাম্পটিভ, অ্যাডজেক্টিভ, এটা তো লেখার দরকার নেই। অ্যাজাম্পটিভ তো বললাম না, ইট ওয়াজ ভেরি অ্যাজাম্পটিভ অফ ইউ to come here and think that everyone will respect you right away. ও হচ্ছে বড় একটা পদে ধরেন জয়েন করেছে, ধরেন আপনি এমটিও হিসেবে, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে কোনো একটা ব্যাংকে চাকরিতে ঢুকলেন। তো এটা একটা অনেক বড় পদ, এটা হাইয়েস্ট জয়নিং একটা পদ, মানে এটা হাইয়েস্ট একটা পদ বা হাইয়েস্ট একটা র্যাঙ্ক যে আপনি ঢুকতে পারেন। এই র্যাঙ্কে ঢুকলে ইউ ক্যান বি দি এমডি, ম্যানেজিং ডিরেক্টর অফ দি এন্টায়ার ব্যাংক। তো আপনি ঢুকলেন, আপনি সাথে সাথে নানদেলেস আপনি কিন্তু একদম নিউ কামার, তাই না? কিন্তু আপনি ঢুকে আপনি চিন্তা করলেন যে না না, আরে সবাই আমাকে অটোমেটিক্যালি রেসপেক্ট করবে, সবাই জি জি বলবে, বা সবাই আপনার সাথে কোঅপারেট করবে। নো, ইউ হ্যাভ টু আর্ন ইট। আপনার যে কিন্তু আর্ন করতে হবে রেসপেক্টটা। কীভাবে? আপনি যে ওখানে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আপনার দেখাতে হবে যে আপনি নতুন এবং আপনার শেখার ইচ্ছা আছে, আপনি হাম্বল। তো ইট ওয়াজ ভেরি অ্যাজাম্পটিভ অফ ইউ, ইট উড বি ভেরি অ্যাজাম্পটিভ অফ ইউ ইফ ইউ গো in a workplace and think that everyone will like you right away অথবা respect you right away. লাইক আর রেসপেক্ট কিন্তু কমপ্লিটলি আলাদা। আপনি ইউ ক্যান বি টোটালি লাইকেবল বাট নোবডি ক্যান রেসপেক্ট ইউ, এমনও হতে পারে। নোবডি উইল রেসপেক্ট ইউ হতে পারে, কারণ রেসপেক্ট জিনিসটা আর্ন করতে হয়। লাইকটা ইটস লাইক যে অনেক কিছুতেই মানুষ এমনিতেই অনেকেই পছন্দ করে, দেখতে সুন্দর হলে পছন্দ করে, কোনো কারণ নাই, বাট দেখতে সুন্দর, আপনাকে অটোমেটিক্যালি আপনাকে লাইক করে ফেললো। বাট রেসপেক্টটা একদম ইউনিভার্সাল ব্যাপার, আপনার আর্ন করতে হবে। তো ডোন্ট বি অ্যাজাম্পটিভ টু থিঙ্ক দ্যাট যে এভরিবডি উইল রেসপেক্ট ইউ রাইট অ্যাওয়ে, ইউ হ্যাভ টু আর্ন ইট। আপনার ওখানে যে অনেক 2-1 বছর কাজ করতে হবে, অথবা পুরো 1 বছর কাজ করে সবাইকে দেখাতে হবে আপনার ওয়ার্ক এথিকটা। তো আমি যেহেতু করেছি আমি জানি, তো এই জন্য আই ক্যান টক অ্যাবাউট ইট। যে ওখানে অনেক একটা ব্যাংকে অনেক পরিশ্রম দিয়ে প্রত্যেকটা দিন একটা ব্যাংকাররা কাটায়। আপনারা যারা ব্যাংকে চাকরি করেন না তারা দূর থেকে ভাবেন যে ব্যাংকারদের লাইফ অনেক ভালো, বাট আসলে ব্যাংকারদেরকে সবাই রেসপেক্ট করা উচিত। অনেক প্রেশারের মধ্যে ব্যাংকাররা কিন্তু ডেলিভারি দেয়। সো বি রেসপেক্টফুল, সবাই একটু করেন, সবাই একটু চেষ্টা করবেন ব্যাংকারদেরকে একটু ভালোভাবে করা, চিন্তা করার। অনেক কষ্টের জিনিসটা কিন্তু অনেক কষ্টের, অনেক প্রেশারে থাকতে হয়। তো এই জন্য বললাম যে ওইখানে প্রত্যেকটা দিন আর্ন করতে হয় রেসপেক্টটা, ওইখানে একটা দিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে প্রাইভেট ব্যাংকের কথা বলছি আমি সরকারি ব্যাংকের চাকরি করিনি, আমি জানি না। তো ইউ ক্যানট বি প্রিজাম্পচুয়াস। আমরা প্রিজাম্পচুয়াসও তাইভাবে ইউজ করতে পারবেন যে উই ক্যানট বি প্রিজাম্পচুয়াস টু থিঙ্ক দ্যাট যে আমি ব্যাংকে জয়েন করলাম এমটিও পদে এবং এভরিবডি উইল রেসপেক্ট মি। নো, ওখানে একটা বছর আমি সারাদিন কাজ করে আমার বোঝাতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি সবার মতো কাজ করছি। তখনই সবাই, একটা মানুষ যখন বেশি কাজ করে আপনি কম কাজ করেন আপনাকে সে রেসপেক্ট করবে না। প্রাইভেট ব্যাংকে এটা অনেক বেশি, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন অনেক ভালো সিঙ্ক হয়, ঠিক আছে? তো ওইভাবে আপনি বলবেন যে ইট ওয়াজ ভেরি প্রিজাম্পচুয়াস অফ ইউ টু থিঙ্ক দ্যাট এভরিবডি উইল রেসপেক্ট ইউ রাইট অ্যাওয়ে। নো, ইউ হ্যাভ টু আর্ন ইট। ডোন্ট, এবার দেখেন ডেরিভেটিভ করলাম, ডোন্ট স্টে আন্ডার দি প্রিজাম্পশন।
আমার উদাহরণগুলো লিখে রাখবেন। ডোন্ট স্টে আন্ডার দি প্রিজাম্পশন, এটা নাউন হিসেবে আমি কিন্তু ফর্ম করছি। ডোন্ট স্টে আন্ডার দি প্রিজাম্পশন দ্যাট এভরিবডি উইল লাইক ইউ অর এভরিবডি উইল রেসপেক্ট ইউ রাইট অ্যাওয়ে। ঠিক আছে, সো আন্ডার দি প্রিজাম্পশন বললেন, এটা নাউন করলেন, অথবা বলতে পারেন হি হ্যাড দি প্রিজাম্পশন দ্যাট এভরিবডি উইল রেসপেক্ট হিম। হি হ্যাড দি প্রিজাম্পশন, তাহলে এটা বেয়াদবের মতো চিন্তা করেছেন, এটা তো আপনার চিন্তা করা উচিতই না, ইট ওয়াজ আনফেয়ার। আপনি কেন এটা চিন্তা করলেন? তাহলে কি এটা আপনার ঔদ্ধত্য, এটা আপনার ধরে নেওয়াটাই হচ্ছে অনেক বড় ঔদ্ধত্য। এফ্রন্টারি কি? এটা ডিরেক্টলি এটা হচ্ছে বেয়াদবি। আপনি টিচারের সাথে এফ্রন্টারি করেছেন, ইউ হ্যাভ কমিটেড এ বিগ এফ্রন্টারি টু সে দ্যাট টু দি টিচার। তোমার টিচারকে তুমি এই কথাটা কিভাবে বললে? এটা অনেক বড় একটা বেয়াদবি করেছো এবং এটা খুবই খারাপ হয়েছে। টিচার তোমাকে প্রিন্সিপালের কাছে নালিশ করে দিবে। সো এটা হচ্ছে সেই লেভেলের, অনেক বড় লেভেলের বেয়াদবি হলে এফ্রন্টারি। ইট উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান এফ্রন্টারি ইফ ইউ টক লাইক দ্যাট টু ইউর টিচার, রেসপেক্টেড টিচার। অ্যাজাম্পশন, তাহলে ওই প্রিজাম্পশনের মতো মনে রাখবেন, ডোন্ট স্টে আন্ডার দি অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন হচ্ছে মানে ওই যে একটা তো অ্যাজিউম আমরা জানি যে ভালো, ধরো তুমি 10টা মুরগি আছে, এটা তোমার অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে বেয়াদবির ক্ষেত্রে, তুমি ধরে নিয়েছো তুমি এটা পাবা, আসলে তো তুমি পাবা না। তাহলে ডোন্ট স্টে আন্ডার দি অ্যাজাম্পশন দ্যাট ইউ উইল গেট অল দি বেনিফিটস অফ দি কোম্পানি, এটা তুমি ধরে নিয়েছো, এটা ঠিক না। তো এটা বুঝতে পারছেন? হ্যাঁ, আশা করি বুঝার পরে আসলে আপনারা সেন্টেন্স নিজেরাই বানাতে পারবেন। আর যদি সেন্টেন্স ঠিক মতো বানাতে পারেন না, তাহলে আপনি সব মানে শেখাটা কমপ্লিট হলো। একটা সেন্টেন্স বানাতে পারা মানে আপনি ফরম্যাটটা জানেন, ওয়ার্ডের মিনিংটা জানেন, ঠিক আছে, গ্রামারটা ঠিক আছে, গ্রামারটাও ঠিক আছে। সো একটা ভালো সেন্টেন্স যদি বানাতে পারেন ওয়ার্ডগুলো দিয়ে, তাহলে বুঝতে হবে আপনার শেখাটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, আমরা এখন 6 নম্বর স্ট্রিংয়ে চলে যাবো। ব্রেজেন তো আমরা আগেই শিখেছি, অ্যাডজেক্টিভ, সেকেন্ডারি ব্র্যাকেট আছে, দেখেন বেয়ার ফেসড, এই ওয়ার্ডটা আরো ভালো। বল্ড ফেস আছে না, বল্ড ফেস থেকে বেয়ার ফেসডটা আরো ভালো। বেয়ার মানে কি? উলঙ্গ, যার কাপড় নাই, বেয়ার। আই ওয়াজ ওয়াকিং বেয়ার ফুট বলি না, বেয়ার ফুট মানে কি? পায়ে স্যান্ডেল নেই, ওটাকে বলে বেয়ার ফুট। তাহলে বেয়ার ফেস কি হবে? তোমার মুখ, এটাকে বলে চক্ষু লজ্জা, তাহলে চক্ষু লজ্জা যার নাই সে হচ্ছে বেয়ার ফেসড। ওই বল্ড ফেসের মতোই, বাট বল্ডের থেকে বেয়ার ফেসটা বেশি ইউজ হয়। শেমলেস তো আমরা সবাই জানি, শেম যদি হয় নাউন, শেমলেস যার শেম নাই, অর্থাৎ লজ্জা নাই, সে এটা আই গেস আপনারা বুঝেছেন। ব্রেজেনের দেখেন সেকেন্ডারি মিনিং দিয়েছে, প্রথম মিনিংটা দেয়নি, অর্থাৎ প্রথমে প্রায়োরিটি পাবে কি? অফ ব্রাস, অর্থাৎ ইসের পিতলের মতো কর্কশ শব্দ। কর্কশ যদি শব্দ হয় তাহলে কি? দি ব্রেজেন সাউন্ড অফ দি ট্রাফিক। ট্রাফিকে যেই ক্যাঁ 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 শব্দ, ওটাকে কি বলবো আমরা? ব্রেজেন সাউন্ড অফ দি ট্রাফিক ইন ঢাকা। ঠিক আছে, বিফোর করোনা, অবশ্যই এখন তো না। আচ্ছা, 7 নম্বর দেখি, গট ক্যারিড অ্যাওয়ে স্ট্রিং, তার মানে কি? আমরা প্রাইড, অহংকার থেকে এখন একটু বিচ্যুত হব, তাই না? একটু ডেভিয়েট করব, একটু পেরিফেরাল ওয়ার্ড শিখব। তাহলে কি? বোডেশিয়াস তো আমরা আগে শিখেছি। দেখেন, গট ক্যারিড অ্যাওয়ে নিয়ম হচ্ছে, এই লিজেন্ডের নিয়ম হচ্ছে একটা যে কোনো একটা ওয়ার্ড আগের থেকে নেয়। এই বোডেশিয়াসটা ওরা পেয়েছে, এই বোডেশিয়াস নিয়ে এখন ওরা কাজ করবে। বোডেশিয়াস থেকে যেগুলো মানে উচ্চারিত হয়েছে, ঠিক আছে, কিন্তু সব ওয়ার্ডের সাথে, যেমন প্রাইডের সাথে ডিরেক্টলি এগুলো মিলবে না, কিন্তু বোডেশিয়াস পেয়েছে, এখন ওরা আস্তে আস্তে আগাবে। তো এই জন্য গট ক্যারিড অ্যাওয়ে স্ট্রিংটা কতটা ইম্পর্টেন্ট দেখেন, যে আপনার ওয়ার্ডের ভান্ডারটা কিভাবে এটা আরও মানে এক্সটেন্ড করে। বোডেশিয়াস তো আমরা জানি নির্লজ্জ। এখন দেখেন অডাসিয়াস, এটা যদি খারাপ হয় এটা ভালো। দি অডাসিটি অফ হোপ বাই বারাক ওবামা। বারাক ওবামার বইটা আমি পড়েছিলাম, খুবই চমৎকার বই এবং খুবই হাই লেভেলের ইংলিশ। ওটা পড়তে আমার যে কত সময় লেগেছে, এবং এত হাই লেভেলের ইংলিশ আপনি আসলে মানে নর্মাল কোনো বইয়ে পাবেন না। আমার কাছে ওরকম ইংলিশ আমি কোনো বইয়েই পাইনি, না অনেক বেশি ফর্মাল, না অনেক বেশি সাহিত্যিক, কেমন একটা ইংলিশ, খুবই সুন্দর একটা ইংলিশ। ওই বইটা যদি কারো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে দখলটা আনতে হয়, ওই বইটা পড়তে পারেন, দি অডাসিটি অফ হোপ। খুবই ফর্মাল লেখা, তো ওই বইটা পড়লে আপনার বুঝতে পারবেন যে ফর্মাল লেখাগুলো কীরকম হয়। অডাসিয়াস তাহলে কি হবে? অডাসিটি থেকে এসেছে। অডাসিটি হচ্ছে নাউন, আর অডাসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে দুঃসাহস, কিন্তু একটু ভালো সেন্স আছে। এটাও খারাপ যে দুঃসাহস, মানুষের তো দুঃসাহস তো ভালো না, বাট কিছু কিছু ক্ষেত্রে দুঃসাহস তো ভালো। যেমন আমরা বাঙালিরা দুঃসাহস করেছিলাম স্বাধীনতার,
আমরা স্বপ্ন দেখাটাই তো অনেক বড় দুঃসাহস ছিল আমাদের বাঙালিদের জন্য, তাই না? আমাদের বঙ্গবন্ধু সেটা সার্থক করেছে। তো এটা ছিল আমাদের দি অডাসিটি অফ ড্রিমিং অফ দি ফ্রিডম। তাহলে এটা একটু ভালো সেন্সে অডাশাস। এবার দেখেন ভালো সেন্স বললাম না, সাথে সাথে ব্রেভ চলে এসেছে। ব্রেভ কিন্তু সবসময় পজিটিভ, তাই না? ওয়াও, হোয়াট এ ব্রেভ হিরো। অর্থাৎ ব্রেভ মানে সবসময় আপনার হেরোইক অথবা ভালো একটা সাহসী, খুব সাহসী একটা ছেলে। বাহ, তোমার স্টুডেন্টরা তো খুবই ব্রেভ, তারা তো সব প্রশ্নের অ্যান্সার দেয় হাত তুলে, তাহলে কি ব্রেভ একটা স্টুডেন্ট। আচ্ছা, ইনট্রেপিড আমরা এর আগে শিখেছিলাম, ট্রেপিডেশন থেকে এসেছে, অকুত ভয়। এটার ভালো বাংলা হচ্ছে অকুত ভয়, যাকে ভয় দেখানো যায় না। ট্রেপিডেশন যাকে ছয় না, তার মানে ট্রেপিডেশন থেকে এসেছে অ্যাডজেটিভ। ইন্ট্রেপিড, সব যেহেতু লিজেন্ড ইকুয়াল আছে, সো ইন্ট্রেপিডও কি অ্যাডজেটিভ। এত অ্যাডজেটিভ আমি লিখবো না, ফরম্যাট লিখবো না, কারণ এখানে স্ট্রিংটা বড়, জায়গা নেই। ইন্ট্রেপিড, ডন্টলেস আমরা আগেও শিখেছিলাম, ডন্ট থেকে এসেছে। ডন্ট মানে কি ভয় দেখানো, আর ডন্টলেস মানে যাকে আপনি ওই যে নির্ভীক, এই ওয়ার্ডগুলো আমরা জানি। নির্ভীক, দ্যাট ওয়াজ দি ডন্টলেস হিরো who fought all the villains to save the heroine. হিরোটা সবাই, ডন্টলেস হিরোটা, নির্ভীক হিরোটা সবাইকে ফাইট করেছে ভিলেনকে, টু সেভ দি ড্যামসেল ইন ডিস্ট্রেস বা দ্য হিরোইন। ভেঞ্চারসাম, এটা একটু আলাদা, এটা অ্যাডজেটিভ, ভেঞ্চার থেকে এসেছে। ভেঞ্চার যদি রুট হয় আমরা কি জানি, ভেঞ্চার মানে হচ্ছে কোনো কিছু ঝুঁকি নেওয়া, এটাকে বলে যারা ঝুঁকি নিতে প্রস্তুত। ঝুঁকি নিতে প্রস্তুত, অকুত ভয়, যারা ভেঞ্চারসাম। হি ওয়াজ ভেরি ভেঞ্চারসাম এন্টারপ্রেনিউর। একটা এন্টারপ্রেনিউরের ভেঞ্চারসাম হতে হয়, অনেক ঝুঁকি নিতে হয়, নিত্য নতুন 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 জিনিস নিয়ে তারা কাজ করে। এন্টারপ্রেনিউর মানে কি উদ্যোক্তা। এটা কিন্তু সবাই এন্টারপ্রেনিউর যে বলে, হ্যাঁ রে, এটা মানে কি যে ডিজাস্টার উচ্চারণ, এটা করবেন না, এটা ভুল। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এবং আপনার বলতে হবে এভাবে, এন্টারপ্রেনিউর। এটার উচ্চারণটা বারবার বারবার গুগলে শুনবেন, ঠিক আছে? ওটা আমিও ঠিক মতো বলতে পারি না, বাট আমারটা ক্লোজ। এন্টারপ্রেনিউর, হ্যাঁ। তো এন্টারপ্রেনিউর দিয়ে মনে রাখবেন, ভেঞ্চারসাম হয় তারা, অনেক ঝুঁকি নিতে হয়, নাহলে উদ্যোক্তা হবে কিভাবে? তো রিস্কি। যেটা কেউ করেনি, যে বিজনেস কেউ করেনি, সেই বিজনেসগুলো হচ্ছে উদ্যোক্তারা করে। সো তারা মানে কি, তারা ভেঞ্চারসাম। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে প্রচুর এটা ইউজ করতে হবে। অডাসিটি, দেখেন অডাসিটি পড়েছিলাম, অডাসিয়াস থেকে এখন নাউন অডাসিটি। দি অডাসিটি অফ হোপ মানে আশা করেছি যে এটা হচ্ছে আমার অনেক বড় দুঃসাহস। দি দুঃসাহস অফ হোপ। আচ্ছা, আশা করার দুঃসাহস, অডাসিটি, বুঝতে পারছেন? টেমেরিটি, নাউন। দেখেন এই প্রাইড থেকে কিন্তু বিচ্যুত হয়েছে না। প্রাইড মানে কি অহংকার। আমরা অহংকার থেকে এখন কি শিখছি, সাহস। তার মানে কি সাহস তো ভালো, তাই না? এই কারণে গট ক্যারিড অ্যাওয়ে দিয়ে ওরা শিখে দেয় রিলেটেড ওয়ার্ডগুলো। ফর্টিটিউড, এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফর্টিটিউড যে কোনো লিস্টে পাবেন, ফর্টিটিউড। আচ্ছা, নার্ভ। এখন দেখেন আমরা কোথা থেকে নাউন শুরু হয়েছে, দেখেন তো এই অডাসিটি থেকে সব আবার নাউন, কারণ এই ভেঞ্চারসামের পরে রিলেটিভ লিজেন্ড আছে। সো এখানে কিন্তু অ্যাডজেটিভ হলো না, বাট এই অডাসিটি নাউন থেকে শুরু করে এরপরে সব ইকুয়াল। সো এখন কি হবে, সব নাউন হবে। স্পাঙ্ক, মেটাল, সব নাউন। এরপরে ডিরাইভ করলাম স্পাঙ্কি, অ্যাডজেটিভ। স্পাঙ্ক থেকে আমি কি করলাম, স্পাঙ্কি, অ্যাডজেটিভ। আচ্ছা, এখন স্পাঙ্কি যে অ্যাডজেটিভ পেলাম, দেখেন ডিরাইভ করে স্পাঙ্কির পরে আবার ইকুয়াল আছে, তাহলে এখন আবার অ্যাডজেটিভ হবে। গেমলি, অ্যাডজেটিভ। এটা আবার দেখেন সিনোনিম ভ্যারিয়েন্টের লিজেন্ড আছে। গেমলি, আমরা সব মিনিং দেখবো, আগে আমি ফরম্যাটগুলো একটু আলোচনা করে নিই। রিলেটিভের লিজেন্ড আছে ভ্যালিয়ান্স, সরি এটা নাউন, ভ্যালিয়ান্স, এই যে লাস্টে ANCE, ANCE থাকলে কি হয়, নাউন হয়। পারফরমেন্স, তাই না? অ্যাসুরেন্স, যত ধরনের ডিফারেন্স লাস্টে NCE, নট নেসেসারিলি A, বাট NCE থাকলে কি হয়, নাউন হয়। গ্যালান্ট্রি, ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা একটা, গ্যালান্ট্রি। উচ্চারণটা দেখেন, ডবল এল আছে আর খুব দ্রুত বলবেন, গ্যালান্ট্রি, গ্যালান্ট্রি। ভ্যালোর, ভ্যালোর নাউন, সব ইকুয়াল আছে ফরম্যাট, সো এটা এখন ইকুয়াল হবে। লিজেন্ড আছে। শিভালরি, এটাও ইম্পর্টেন্ট, শিভালরি,
উচ্চারণটা দেখেন শিভালরি। এখন আমি ডিরাইভ করলাম, এই যে দেখেন ডেরিভেটিভের চিহ্ন, অর্থাৎ ওয়ার্ড ফরমেশন যদি শিভালরি দেয় আপনি কি করবেন, অ্যাডজেক্টিভ শিভালরাস। যার শিভালরি আছে দ্যাট ইজ শিভালরাস। এবং তারপরে দেখেন ইকুয়াল লিজেন্ড, সো গ্যালেন্ট, অ্যাডজেক্টিভ গ্যালেন্ট। এখন আমরা মিনিং দেখব। বোডেশিয়াস তো আমরা জানি, আমরা এখন মিনিং দেখব ওয়ান বাই ওয়ান। বোডেশিয়াস তো জানি নির্লজ্জ, অডেশিয়াস তো বললামই, দুঃসাহসিক, এটা একটু ভালো সেন্সে দুঃসাহসিক। ব্রেভ, এই যে দেখেন অডেশিয়াসের ইকুয়াল আছে, তার মানে কি ব্রেভ আমরা সবাই জানি, ব্রেভ দিয়ে মনে রাখবেন যে এগুলো হচ্ছে পজিটিভ সাহস। বোডেশিয়াস ছিল খারাপ সাহস। দেখেন আপনি বোডেশিয়াস অডেশিয়াস অ্যান্টোনিম আকারেও মনে রাখতে পারেন যে বোডেশিয়াস হচ্ছে খারাপ সাহস আর অডেশিয়াস হচ্ছে ভালো সাহসিকতা। You have to be audacious enough to sit for the BCS exam. You have to be brave enough to sit for the BCS exam. You have to be intrepid of the pressure of BCS process. এত লং একটা প্রসেস বিসিএস এর 3 ধাপে যে হয়, ইউ হ্যাভ টু বি ইন্ট্রেপিড। তোমার কি হতে হবে, অকুত ভয় হতে হবে। ট্রেপিডেশন কি জানি আমরা, ভয়, সো অকুত ভয় বা নির্ভীক হচ্ছে ইন্ট্রেপিড। সো সব একই মিনিং এবং ভালো সেন্সে বুঝতেই পারছেন যে এটা আপনার ভালো সাহস। আপনি যদি ব্রেভ না হন তাহলে আপনি বিসিএস দিবেন না, আর ব্রেভ হওয়াটা ভালো, নাহলে তো আপনি বিসিএস না দিলে আপনি শিখবেনই না। হতে পারে আপনি ক্যাডার হননি, বাট আপনি এই প্রসেসে যা শিখবেন অন্য কোনো প্রসেস আপনাকে শিখাতে পারবে না, ঠিক আছে। ডন্টলেস, দ্য ডন্টলেস স্টুডেন্ট মেড দিস হ্যাপেন। স্টুডেন্টটা এতই ডন্টলেস ছিল যে সে আলটিমেটলি ক্যাডার হয়েই ছাড়লো। সে কিন্তু অনেক পড়াশোনা করে, দ্য ডন্টলেস স্টুডেন্ট ফেস দি ভাইভা এক্সাম, ফেস দি ইন্টারভিউ লাইক এ প্রো। সেই স্টুডেন্টটা ইন্টারভিউতে একদম ফাটিয়ে ফেলেছে। সো দ্য ডন্টলেস স্টুডেন্ট ফেস দি ইন্টারভিউ অথবা ফিনিশ দি ইন্টারভিউ লাইক এ প্রো। এইভাবে আপনি বানিয়ে নিলেন। ভেঞ্চারসাম তো বললাম, এন্টারপ্রেনিউর দিয়ে মনে রাখবেন। দি ভেঞ্চারসাম এন্টারপ্রেনিউর ওয়ান দি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সুন্দর হয়ে গেল। এটা জাস্ট এন্টারপ্রেনিউর দিয়ে মনে রাখলেই বুঝবেন ভেঞ্চারসাম কি, তারা কি করে। দে আর অলওয়েজ ভেঞ্চারসাম। আচ্ছা, অডাসিটি তো বললাম, দুঃসাহসিকতা। উই হ্যাড দি অডাসিটি টু ফাইট ফর আওয়ার ফ্রিডম ইন 1971। বাঙালি পিপলরা সবার সেই অডাসিটি হয়ে গিয়েছিল যে না এবার স্বাধীনতাই, ঠিক আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে ওই অডাসিটি। টেমেরিটিটা আবার একটু খারাপ সেন্স আছে এখানে, কেন জানি দিয়ে দিয়েছে। টেমেরিটিটা হবে একটু মানে দুঃসাহসিক পড়ে যায় একটু। ইউ হ্যাড দি টেমেরিটি টু আস্ক মি দ্যাট, মানে নির্লজ্জ একটা সাহসিকতা, যেটা তোমার চাওয়ার কথা না, তুমি চেয়ে ফেলেছো। সো টেমেরিটিটা একটু মনে রাখবেন যে একটু দুঃসাহসটা বোঝায়, যে একটু খারাপ সাহস, যেটা উচিত না, অনুচিত সাহস হতে পারে। বাট নানদেলেস যেহেতু এই স্ট্রিংয়ে আছে, দেয়ারফোর এটা পজিটিভলি ইউজ করা যাবে। ফর্টিটিউড খুবই ভালো একটা ওয়ার্ড। ফর্টিটিউড, ভিতরের যে আপনার সাবলীলতা, ভিতরের যে আপনার গাটস বলি না আমরা, গাটস। এই যে ইকুয়াল টু দেখেন সাথে সাথে নার্ভ আছে। স্পিকিং অফ গাটস, আমরা কিন্তু গাটসটা জানি কি ইনফর্মাল জানি, যে আই হেট ইউর গাটস। এটা হচ্ছে ইনফর্মালি বলা যে তোমার এই যে সাহসটা, তোমার অ্যাটিটিউড আমার ভালো লাগে না। সো এটা হচ্ছে ইনফর্মালি আপনি গাটস বলছেন, বাট এখানে কিন্তু দেওয়া নাই, এখানে সব ফর্মাল হবে। দেখেন একটু আগে বললাম গাটস, তাহলে ফর্টিটিউড আপনি নার্ভ দিয়ে মনে রাখবেন বা গাটস দিয়ে মনে রাখবেন। নার্ভ কি বলে, ইউ হ্যাড দি নার্ভ টু সে দ্যাট, অর্থাৎ তোমার সেই সাহস আছে, তুমি এটা বললা কিভাবে। ইউ হ্যাভ দি নার্ভ টু সে দ্যাট, তোমার সেই সাহস আছে, তুমি এত কিছুর পরও আবার টাকা চাচ্ছ, তোমার সেই নার্ভ আছে। হ্যাঁ, এটা আমরা ইউজ জানি। তো নার্ভ দিয়ে ফর্টিটিউড মনে রাখবেন, যে অর্থাৎ ভেতরের যে আপনার সাহসিকতা, সেটাকে বলা হয় ফর্টিটিউড। শি হ্যাড দি ফর্টিটিউড টু পাস দি 3 স্টেজেস অফ বিসিএস এক্সাম। তার সেই ফর্টিটিউডটা ছিল। অনেকে কি হয় নুতায় যায়, যে আর শক্তি নাই বা স্পিরিটটা হারিয়ে ফেলে, আর এটাকে বলা হবে স্পিরিট দিয়ে মনে রাখবেন। শি হ্যাড দি স্পিরিট টু পাস the entire process with good grades। তাহলে কি, she had the fortitude। মেটালও তাই, এই নার্ভ গাটস যা শিখালাম এতক্ষণ, ফর্টিটিউড সব মেটালের ভালো আরেকটা ওয়ার্ড আছে অ্যাডিটিভ, যদি করতে বলে বলবেন যে মেটালসাম।
শি ইজ ভেরি মেটালসাম পার্সন, শি ইজ এ ভেরি মেটালসাম পার্সন, অর্থাৎ তার ভিতরে খুবই কি আছে, চনমনে ভাব আছে, উচ্ছ্বাস আছে, উচ্ছ্বসিত ব্যক্তি, অ্যানিমেটেড ব্যক্তি, মেটালসাম ব্যক্তি, যাকে দেখলেই ভালো লাগে, হ্যাঁ উৎসাহ জাগে কথা বলার, খুবই উৎসাহী ব্যক্তি, মেটালসাম। এখানে শুধু নাউন আছে মেটাল। আর এ দেখেন একটু আগে যে বললাম যে চনমনে উৎসাহী, ঠিক এটারই ইংলিশটা হচ্ছে স্পাঙ্ক। এটা একটু ইনফর্মাল ওয়ার্ড, স্পাঙ্ক। স্পিরিটের যদি ইনফর্মাল চাই তাহলে স্পাঙ্ক লিখবেন। স্পিরিট আমরা কি লিখি, দ্যাটস দি স্পিরিট, ফর্মাল। আর স্পাঙ্ক হচ্ছে একটু ইনফর্মাল, যে ইউ হ্যাভ a spunk inside you, অর্থাৎ মডেলদেরকে বলতে পারেন যে she had a spunk inside her, তাকে একটু দেখে অন্যরকম লাগতো, একটু ভিতরে একটু কেমন জানি একটা স্পিরিট মনে হয়, স্পাঙ্ক, ভেরি স্পাঙ্কি ক্যারেক্টার। মানে কোনো একটা মুভির যদি ক্যারেক্টার বর্ণনা করা হয় তাহলে বলবেন ভেরি স্পাঙ্কি ক্যারেক্টার, অর্থাৎ খুব ফ্যাশনেবল, খুবই চনমনে, জলি, হ্যাপি গো লাকি একটা মেয়ে যদি হয় তাহলে আপনি বলবেন she was very spunky character in that movie। তো বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে প্লাকি, প্লাক থেকে এসেছে, PLUCK। আমরা কি জানি, প্লাক যদি ভার্ব হয় তাহলে কি হবে, প্লাকিং দি টমেটোস। আপনি হয়তো ফসল তুলছেন, আলু তুলছেন, বা মরিচ গাছ থেকে মরিচ টুকে নিচ্ছেন, তাহলে কি বলা হয়, প্লাকিং, তাই না, ওটা ভার্ব। কিন্তু নাউন, এখানে নাউন প্লাক থেকে এসেছে, প্লাকি। প্লাকি হচ্ছে অ্যাডজেটিভ, তাহলে নাউন প্লাক মানে কি, ওই যে গাটস, ওই যে আপনার স্পিরিট, আপনার মেটাল, আপনার ফর্টিটিউড, আপনার নার্ভ, আপনার স্পাঙ্ক, সেটা হচ্ছে প্লাক বলা হয়। তোমার সাহস আছে ভাই, ইউ হ্যাভ প্লাক, অর্থাৎ তোমার সাহস আছে, তো তুমি টিচারকে এটা বললা। একটা টিচার আছে খুব ভয়ঙ্কর টিচার, তাকে কিছু জিজ্ঞেস করা যায় না। তো আমার ক্ষেত্রে এটা হতো, কোনো কিছু বলার থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে আমাকে বলতো মেরিনা জিজ্ঞেস করতো, আমি জিজ্ঞেস করতাম, স্যার তখন বিরক্ত হলেও উত্তর দিত, অন্যেরা ভয়ে মানে প্রশ্নই করতে পারতো না। তাহলে কি, আই হ্যাড দি প্লাক টু কোয়েশ্চেন দ্য টিচার, যে স্যার এটা কি হবে, ওটা কি হবে। তো বুঝতে পারছেন, গেমলি তাহলে কি হবে, গেম থেকে এসেছে, আই হ্যাভ টু বি মাই এ গেম। আমরা মুভি টুভিতে দেখি, মানে কি, আপনি খুবই সাহসিকতার সাথে ওটা করতে হবে, আই হ্যাভ টু ব্রিং মাই এ গেম, অর্থাৎ আমার সবচেয়ে বেস্ট দিতে হবে। তাহলে গেমলি কি, হি পারফর্ম দি জব ইন এ ভেরি গেমলি ম্যানার, অর্থাৎ খুব সাহসিকতার সাথে এবং ব্রেভলি সে এটা করেছে, অ্যাডজেটিভ গেমলি। ঠিক আছে, এটা দেখে গেমের সাথে রিলেটেড না, আর মনে করুন না যে গেমের সাথে কোনোভাবে এটা সম্পর্কিত, এটা বুঝতে হবে হি পারফর্ম দি এন্টায়ার জব ইন এ গেমলি ওয়ে, খুবই সাহসিকতার সাথে, খুবই নৈপুণ্যের সাথে, এবং সে কমপ্লিট করেছে আর কি, এটা সাহসের দরকার ছিল। ভ্যালিয়ান্স, ভ্যালিয়ান্সও নাউন, ভ্যালিয়ান্স, গ্যালেন্ট্রি, ভ্যালোর, শিভালরি, এই চারটা ওয়ার্ডই মনে রাখবেন হিরোইক একটা ভাব আছে, পুরুষের সাথে ভাব মানে মিল আছে। পুরুষদের ক্ষেত্রে যে কোনো সৈনিক, নেভিতে যদি কাউকে পুরস্কৃত করা হয় তাহলে বলা হবে হি সার্ভ দি নেভি উইথ হিজ এক্সট্রাঅর্ডিনারি গ্যালেন্ট্রি। বুঝতেই পারছেন যে এটা সাহসিকতাটা খুব ভালো সাহসিকতা, এটা সাহসিকতা, এটা দুঃসাহসিকতা না। ধরেন নেভির কাউকে পুরস্কার দেওয়া হচ্ছে, তখন হয়তো স্পিচে বলছে সাহসিকতা, আচ্ছা রাইট, যে হি সার্ভ দি নেভি, হি সার্ভ দি বাংলাদেশ নেভি উইথ হিজ এক্সট্রাঅর্ডিনারি গ্যালেন্ট্রি, with his extraordinary valiance। এই চারটা ওয়ার্ডে রিলেটেড টু পুরুষ, সৈনিক, রিলেটেড টু আপনার হচ্ছে হিরোইক ব্যাপারটা আছে, হিরোইক কাজ করেছে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে সবই নাউন, ভ্যালিয়ান্স। তাহলে হি ফট ইন দি ফ্রিডম, হি ফট ইন দি লিবারেশন ওয়ার হবে, হি ফট ইন দি লিবারেশন ওয়ার উইথ হিজ এক্সট্রাঅর্ডিনারি ভ্যালিয়েন্স। দ্য ফ্রিডম ফাইটার্স ফট দি লিবারেশন ওয়ার উইথ দেয়ার ভ্যালিয়েন্স, অর্থাৎ কি হিরোইক যে সাহসটা, ভ্যালোর, অল দি আর্মি পিপল অথবা অল দি সোলজার্স হ্যাড এ গ্রেট ভ্যালোর টু ফাইট, ইন দ্যাট ওয়ার্ল্ড ওয়ার 2 হতে পারে, ওয়ার্ল্ড ওয়ার 1 যারা যুদ্ধ করেছে তাদের ভ্যালোর ছিল অনেক। বুঝতে পারছেন, শিভালরি, শিভালরি হচ্ছে একদম খুবই ঐতিহাসিকভাবে, এটা ব্রিটিশ ওয়ার্ড, এবং এটা পুরুষদের ক্ষেত্রে ঐতিহাসিকভাবেই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি মিনিং হচ্ছে কীরকম, নারীদের ক্ষেত্রে যখন কোনো একটা পুরুষ হচ্ছে তার দেখায়, শিভালরি দেখায়, অর্থাৎ তার একটা দায়িত্ব দেখায়,
ধরেন গাড়ি থেকে নামছে, গাড়ির দরজাটা আমি খুলে দাঁড়িয়ে আছি, তাহলে এটা ছেলেরা করে না, এটা হচ্ছে ঐতিহাসিকভাবে ছেলেদের করার কথা, এটা মেয়েরা করবে না, মেয়েরা চাইলেও করবে না। সো এটা ছিল শিভালরি, এটাকে বলে শিভালরি। রেস্টুরেন্টের বিল দেওয়াটা এটা ছেলেরা কেন দেয় বলেন তো এখনো? কারণ এটাই হচ্ছে শিভালরি, এটা হয়ে এসেছে। বাট এখন কিন্তু আমরা কি করি, মডার্ন যুগে আমরা শেয়ার করি, যে আমরা অর্ধেক অর্ধেক দিই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনই শেয়ার করে। কিন্তু এটা কিন্তু অভাবনীয় ব্রিটিশদের ক্ষেত্রে, কারণ ওদের কালচারটাই এরকম পুরুষতান্ত্রিক, এবং ওদের হচ্ছে না, নারীদেরকে টেক কেয়ার করবে ছেলেরা। হয়তো আগে ঘোড়াতে উঠতো, ঘোড়াতে উঠিয়ে দিবে ছেলেরা, এরকম কোনো সমান ডাটা, এটাকে বলা হয় ভালো, মানে খুব ভদ্রতা ছেলেদের। এবং স্পেসিফিক্যালি কোনো নারীর ক্ষেত্রে যখন একটা ছেলে এক্সট্রা জিনিসগুলো করে, বিইং নাইস, এটাকে বলা হয় শিভালরি। এবং দেখবেন বিভিন্ন মুভিতে সবচেয়ে ইউজ হয়, শিভালরি ইজ ডেড, আই থট শিভালরি ওয়াজ ডেড। অর্থাৎ এখন তো ছেলেরা আমাদের জন্য গাড়ি ধরে থাকে না, গাড়ির হ্যান্ডেলটা, হ্যাঁ, দরজাটা তো ধরে থাকে না, লিফটের দরজা ধরে থাকে না, হ্যাঁ, যে আপনি আগে যান, লেডিস ফার্স্ট, এটাকে বলে শিভালরি। তো আমরা বলি না, সিনেমাতে দেখবেন ইউজ আছে, খুব বলবে যে আই থট শিভালরি ওয়াজ ডেড। কোনো ছেলে যদি ভালো কাজ করে তখন বলবে শিভালরি আছে। তো শিভালরাস বুঝতেই পারছেন, শিভালরাস পুরুষ। আচ্ছা, তাহলে গ্যালেন্ট, গ্যালেন্ট কি? গ্যালেন্ট হচ্ছে ওই যে গ্যালেন্ট্রি থেকে এসেছে অ্যাডজেটিভ, দ্য গ্যালেন্ট সোলজার। অর্থাৎ এটা সবসময় যুদ্ধ করা বা ওই রকম সাহসিকতা নিয়ে যদি করা হয় তাহলে বলা হবে গ্যালেন্ট। এটা নর্মাল একটা স্টুডেন্ট কিন্তু গ্যালেন্ট হবে না, ঠিক আছে, সৈনিকরা গ্যালেন্ট হবে। পরের ইসে চলে যায়, লাস্ট স্ট্রিং, এই ভিডিওর লাস্ট স্ট্রিং, এটা হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড, তাহলে বুঝতেই পারছেন প্রাইড থেকে বিচ্যুত হবে। আমরা দেখি ইম্পার্টিনেন্ট, ওই যে বললাম যে কোনো একটা ওয়ার্ড নিয়ে ওরা গট ক্যারিড অ্যাওয়ে স্ট্রিংটা ক্যারি করে। এই ইম্পার্টিনেন্ট ওয়ার্ডটা আমরা আগে পেয়েছি, প্রথম দেখেন প্রথম আমরা শিখেছি, প্রথম স্ট্রিংয়ে যে ইম্পার্টিনেন্ট শিখেছিলাম। এইটা মানে কি? ইম্পার্টিনেন্ট ওই যে বললাম 1 নম্বরই হচ্ছে ইররেলেভেন্ট, অর্থাৎ অপ্রাসঙ্গিক ছিল, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছো তুমি, বাংলা হচ্ছে অপ্রাসঙ্গিক। তাহলে ইম্পর্ট্যান্টের একটা প্রাইমারি মিনিংটাই হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা বা অপ্রাসঙ্গিক কিছু। দ্বিতীয় মিনিংটা আমরা এখানে শিখেছি যে বেয়াদবি, অশোভন, অশালীন। হ্যাঁ, তাহলে প্রথম মিনিংটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে অপ্রাসঙ্গিকটা তো আমরা ছেড়ে দিয়েছিলাম, এই কারণে অথররা আবার ঢুকিয়ে দিয়েছে। দেখেন অপ্রাসঙ্গিক ছিল, সেকেন্ডারি মিনিং দেখেন ইররেলেভেন্ট, ওই যে বললাম ইররেলেভেন্ট, এটার উচ্চারণটা দেখেন ইররেলেভেন্ট। অনেকে রেলেভেন্ট বলে, এটা ঠিক না, রেলেভেন্ট, রেলেভেন্ট উচ্চারণটা লিখে দিলাম, রেলেভেন্ট। অর্থোগোনাল অ্যাডজেটিভ, অর্থোগোনালটা একটু অন্যরকম মনে হচ্ছে না, এটা মনে রাখবেন। এক্সট্রানিয়াস অ্যাডজেটিভ, বোঝা যাচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নালটা আমরা সবাই চিনি, ঠিক আছে, এক্সটার্নালটা দিয়ে মনে রাখবেন। অর্থাৎ অপ্রাসঙ্গিক, অর্থোগোনাল মানে বাইরের, বহিরাগত, বহিরাগত, অর্থোগোনাল। এক্সট্রানিয়াস তো বুঝতেই পারছেন, এক্সট্রা, এক্সট্রা এই রুটটা থাকলে বুঝতে হবে বাইরের, বহিরাগত। দিস ইজ অ্যান এক্সট্রানিয়াস স্পিসিস। এক্সটার্নাল মানে কি? বহিরাগত। ইন্টারনাল, এক্সটার্নাল, এটা আমার ইন্টারনাল ম্যাটার, আমার ফ্যামিলি ম্যাটার হচ্ছে ইন্টারনাল ম্যাটার। আর এক্সটার্নাল মানে অনলি ফর এক্সটার্নাল ইউজ, বিভিন্ন ক্রিমে থাকে দেখবেন বা বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্টে লেখা থাকে অনলি ফর এক্সটার্নাল ইউজ, অর্থাৎ তুমি খাবা না, শুধুমাত্র স্কিনে দিবা, এক্সটার্নাল, স্কিনের জন্য। এক্সটার্নালটা বুঝি, এক্সট্রানিয়াসটা একটু স্পেসিফিক ইউজ হয় হচ্ছে বিভিন্ন পরিবেশের ক্ষেত্রে। এক্সট্রানিয়াস স্পিসিস, ইন্ডিজিনাস যেমন বলি না, তো এক্সট্রানিয়াস মানে বাইরের, এক্সোটিক বা ফরেন। খুব ভালো ভালো এটার সিনোনিম আপনারা জানেন। অর্থোগোনালটা শুধু একটু অন্যরকম, এটা মনে রাখবেন। অর্থোগোনাল মানেও বহিরাগত, ঠিক আছে, বহির্ভূত। অর্থোগোনাল, দিস ইজ আ ভেরি অর্থোগোনাল সাবজেক্ট, তাই না? ইররেলেভেন্ট, বুঝতে পারছেন, ইররেলেভেন্ট কোয়েশ্চেন করছো তুমি, এটা তো প্রাসঙ্গিক না। আজকে আমরা কথা বলবো বায়োটেকনোলজি নিয়ে, আর তুমি কথা বলছো সাইবার হ্যাকিং বা সাইবার বুলিং নিয়ে, তাহলে কি হলো? ইটস এ ভেরি ইররেলেভেন্ট এবং ইম্পার্টিনেন্ট টপিক টু বি ডিসকাসড, ঠিক আছে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। আজকের ভিডিওর জন্য এটাই, এতটুকুই থাকলো। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রাইড নিয়ে আমরা কাজ করছি, এর পরের ভিডিওতে আমরা প্রাইডটা শেষ করে দেব, ঠিক আছে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।